মোহাম্মদ ইউনূস অবশেষে বুঝলেন জিওপলিটিক্সে আসল বস কে। শেষ 1-2 মাস ধরে যখন বারংবার আমি বলেছি মোহাম্মদ ইউনূসকেই কিন্তু নরেন্দ্র মোদীর কাছে আসতে হবে, তখন অনেকেই আপনারা কমেন্টে আমার সঙ্গে একমত হননি। কালকে বাংলাদেশ সরকার নিজে স্বীকার করেছে মোহাম্মদ ইউনূস চীন সফরের আগে বাংলাদেশ থেকে ভারতে আসতে চেয়েছিলেন এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একটি মিটিং করতে চেয়েছিলেন এবং তারা নাকি মিটিং এর আবেদন করেন ডিসেম্বর মাসে। কিন্তু আজকে মার্চের মধ্য গগনে এসেও সেই মিটিং এর কোনো রকম ছাড়পত্র ভারতের পক্ষ থেকে আসেনি। পরিবর্তিত সূচি অনুযায়ী নরেন্দ্র মোদী এবং মোহাম্মদ ইউনূস থাইল্যান্ডে থাকবেন 3 থেকে 4 এপ্রিল। বাংলাদেশ সরকার তখনও চেষ্টা করছেন যদি নরেন্দ্র মোদীর সঙ্গে একটি মিটিং কোনোভাবে মোহাম্মদ ইউনূসের ফাঁকতালে করিয়ে দেওয়া যায়। যদিও ভারত সরকার এখনো সে মিটিং করবে কিনা সে নিয়ে মস্ত বড় দ্বিধায় ও দ্বন্দ্বে আছে। এ বিষয়ে আমি একটা বিশদ প্রতিবেদন 1 সপ্তাহ আগে প্রকাশ করেছিলাম। এবার প্রশ্ন হলো, যে মোহাম্মদ ইউনূস কথায় কথায় ভারতকে হুমকি, হুঁশিয়ারি, মিথ্যাবাদী প্রমাণ করার চেষ্টা করতেন এবং ভারত বিরোধিতা করে বাংলাদেশের মানুষের কাছে নাম্বার নিতেন, সেই মোহাম্মদ ইউনূস হঠাৎ করে চীন সফরের আগে নরেন্দ্র মোদীর পায়ে কেন ড্রাইভ মারতে চাইলেন? দেখুন, রাজনীতিতে কিছুই পার্মানেন্ট নয়, এ কথা আমি ভিডিওতে বহু ক্ষেত্রে আপনাদের বলেছি। কিন্তু পার্মানেন্ট নয় জেনেও যদি আপনার স্ট্র্যাটেজি ভুল থাকে, জিওপলিটিক্যাল পলিসি যদি ভুল থাকে, তাহলে আন্তর্জাতিক স্তরে এইভাবেই বারংবার থাপ্পড় খেতে হয় এবং আন্তর্জাতিক স্তর কোনো না কোনো দিন বুঝতে পারে আপনি আসলে নেতা ছিলেন না, দিনের শেষে আদ্যপ্রান্ত এক জোকার ছিলেন যার পরিচালনায় দেশটা কার্যত উঠে যেতে বসেছে। কালকে নরেন্দ্র মোদী মুক্তিযুদ্ধ নিয়ে একটি টুইট করেছেন। বাংলাদেশের স্বাধীনতা দিবস যে অনুষ্ঠান কালকে দেশ জুড়ে পালিত হয়েছে, সেখানে বাংলাদেশের কোর্টের নিয়মই আক্ষরিক অর্থে বদলে দিতে চেয়েছেন মোহাম্মদ ইউনূস সরকার। একাধিক জায়গায় বঙ্গবন্ধুর যে মূর্তি ছিল সেই মূর্তিকে ঢেকে দেওয়ার প্রস্তুতি নেওয়া শুরু হয়, কোথাও মূর্তি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। কিন্তু বাংলাদেশের সরকারকে এই কোর্ট কি নির্দেশ দিয়েছিল? তারা বলেছিল 2009 সালের 8ই জুলাই মুক্তিযুদ্ধের ইতিহাসকে সংরক্ষণ করতে হবে। কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধ আসলে বর্তমান সময়ে কেউ স্বীকারই করতে চায় না। তারা ইতিহাসকে সংরক্ষণ তো করেই না, উল্টে তারা ইতিহাসকে সম্পূর্ণভাবে বদলে দিতে চায়। তার জন্য বঙ্গবন্ধুর স্মৃতি, বঙ্গবন্ধুর নাম, পাঠ্য বইতে বঙ্গবন্ধুর অবদান সমস্ত কিছু এক লহমায় ধূলিসাৎ করার পরিকল্পনা এই মোহাম্মদ ইউনূস সরকার কিন্তু নিয়েছিলেন। বাংলাদেশে এক অভিনব জিনিস হতে চলেছিল, যা শেখ হাসিনা সরকার যদি থাকতেন এখন হয়তো হয়েও যেত। ইন্দিরা গান্ধীর একটি মূর্তি বঙ্গবন্ধুর পাশে বসানোর কাজ কিন্তু শুরু হয়েছিল, কারণ ভারতের অবদান যেভাবে মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িয়ে আছে তা কোনো ক্ষেত্রেই শেখ হাসিনা সরকার এবং আমার দৃঢ় বিশ্বাস বৃহৎ অংশের বাংলাদেশের মানুষরাই অস্বীকার করে না। সমস্যা হলো বর্তমান সময়ে কিছু মৌলবাদী, ইসলামপন্থী এবং তীব্র উগ্র কিছু সংগঠন বাংলাদেশকে ডমিনেট করার যেভাবে চেষ্টা করছে, তারাই আসলে ইতিহাসকে অস্বীকার করে নতুন মৌলবাদী ভবিষ্যৎ রচনা করতে চায়। সেখানে তারা ভারতের অবদান শুধু নয়, তাদের মুক্তিযুদ্ধের সময় যিনি প্রাণপাত পরিশ্রম করে নিজের জীবনের সর্বস্ব দিয়ে দিয়েছেন সেই বঙ্গবন্ধুর অবদানকেও তারা মুছতে চেয়েছে। কালকে নরেন্দ্র মোদী ঠিক এই জায়গাতেই টুইট করে একটি হিট করেছেন। তিনি কালকে কি বলেছেন? নরেন্দ্র মোদী কালকে বলেছেন, এই দিনটি আমাদের দুই দেশের ইতিহাস ও ত্যাগের দলিল, যা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত তৈরি করেছে। মোহাম্মদ ইউনূসকে সরাসরি মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে একটি চিঠি লিখেছেন। নিন্দুকেরা বলতে শুরু করেছেন এটাকেই বলে ডিপ্লোম্যাসি, যা মোহাম্মদ ইউনূসের অন্তত নরেন্দ্র মোদীর থেকে শেখা উচিত। অর্থাৎ তোমরা যখন তোমাদের ভাষণে ভারতের অবদানের কথা 5 সেকেন্ডও স্মরণ করনি, মুক্তিযোদ্ধাদের কথা 1 মিনিটের বেশি বলনি, ঠিক তখন প্রতিবেশী দেশ তোমাদের মনে করিয়ে দিচ্ছে এই যে মুক্তিযুদ্ধের আস্ফালন আজকে তোমরা দেখাচ্ছ, আজকে গোটা বিশ্বকে বাংলাদেশ বাংলাদেশ করে চেনানোর চেষ্টা করছো, আসলে এর পিছনে ভারতের সেনাবাহিনীর ত্যাগ, পরিশ্রম, লড়াই, একাগ্রতা, অধ্যাবসায় এবং পারস্পরিক সহযোগিতাও জড়িয়েছিল। আজ তোমরা ভোলানোর চেষ্টা করলেও কোনো ক্ষেত্রে ইতিহাসকে মোছা যায় না,
অন্তত ভারতবর্ষ তো তোমাদের মুছতে দেবেই না। 1971 সালে সেই যুদ্ধের ইতিহাস কোনো ক্ষেত্রে যে শুধু বাংলাদেশের নয়, তা যে আন্তর্জাতিক মহলও জানে, এবং এতে ভারতবর্ষ কোনোদিন দাবি করে না সেটা ভারতের একমাত্র ইতিহাস, সেটা নয়। ভারত এবং বাংলাদেশের যৌথ লড়াই আন্তর্জাতিক স্তরে সেদিন গৌরব গাথা কিন্তু রচনা করেছিল। ফলে বাংলাদেশের স্বাধীনতা দিবসের যে অহংকার, যে অলংকার, সে শুধু বাংলাদেশের নয়, সে অহংকার কিন্তু ভারতবাসীরও। আর কালকে নরেন্দ্র মোদী এই বার্তা দিয়ে মোহাম্মদ ইউনূসকে অন্তত বুঝিয়ে দিয়েছেন যে মিটিং ফিটিং পরে হবে, আগে তো মুক্তিযুদ্ধকে স্বীকার করো, তোমাদের দেশের মুক্তিযোদ্ধাদের সম্মান দাও, তোমরা ইতিহাসকে রক্ষা করো, সেই মুক্তিযুদ্ধের পর যে সংবিধান রচনা হয়েছিল সেই সংবিধানকে সম্মান দাও। সবকিছু ছেড়ে ছুড়ে বঙ্গবন্ধুর বাড়ি পুড়িয়ে দেওয়া, বঙ্গবন্ধুর মূর্তিকে মাটিতে মিশিয়ে দেওয়া এবং বঙ্গবন্ধুর সমস্ত অবদানকে পাঠ্য বই থেকে উবিয়ে দেওয়া আসলে কোনো রকম ভাবে ম্যাচিওর পলিটিশিয়ানের কাজ হতে পারে না। পাশাপাশি কালকে মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব একটি সাংবাদিক সম্মেলন করেন। সাংবাদিক সম্মেলনে এসে তিনি যে কথাগুলো বলেন, আমার মনে হয় অতি বড় ইউনূস ভক্ত এবার মোহাম্মদ ইউনূসের নামে গালি দিতে শুরু করবেন। তিনি বলেছেন তিনি আগে ভারতে আসতে চেয়েছিলেন, কিন্তু কোনোভাবেই ভারতের সরকার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গ্রিন সিগন্যালই দিচ্ছে না ভারতে আসার জন্য। অর্থাৎ ডক্টর জয়শঙ্কর যে কথা বলেছিলেন যে বাংলাদেশ আগে ঠিক করুক বাংলাদেশ কি চায়, তারপর আমরা ভাববো, সেই কথাটা প্রতিষ্ঠা করে ভারত সরকার সম্পূর্ণভাবে কালকে বুঝিয়ে দিয়েছে এই বাংলাদেশের সঙ্গে কোনো সম্পর্ক রাখা আর সম্ভব নয় ভারতের। পররাষ্ট্র উপদেষ্টা কি বলেছিলেন মনে আছে? একটু মনে করিয়ে দিই আপনাদের। তিনি বলেছিলেন ভারত ডিসাইড করুক ভারত কি চায়, ভারতের ডিসিশন আজকে আন্তর্জাতিক স্তরের কাছে ভারত জানিয়ে দিয়েছে। আর আপনারা ভিখারির মতো বারংবার চিঠি লিখে বলে যাচ্ছেন আমরা মিটিং করতে চাই, আমরা 3 থেকে 4 এপ্রিল থাইল্যান্ডে যখন নরেন্দ্র মোদী থাকবে আপনারা আমাদের সঙ্গে একটু টাইম দিন। এই ধরনের বালখিল্য অ্যাটিটিউড আসলে জিও পলিটিক্স কিভাবে সমর্থন করবে সেটাই তো একটা বড় প্রশ্ন। মোহাম্মদ ইউনূসের আরো একটা কথা আপনাদের মনে করিয়ে দিই। তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন গোটা বিশ্ব বাংলাদেশের পায়ে আসবে, বাংলাদেশ কারো কাছে যাবে না। হঠাৎ করে কি হলো মোহাম্মদ ইউনূসের যে তিনি ভারতে আসতে চাইছেন? ভারত তো আপনার কাছে যেতে চাইছে না। তাহলে কোথাও না কোথাও খেলাটা যে ঘুরে গেছে তা মোহাম্মদ ইউনূসও কিন্তু বুঝতে শুরু করে দিয়েছেন। কিসের ভয় যার জন্য ভারতের পায়ে পড়তে বাধ্য হলেন আপনি? ভারত পাত্তা দেয়নি বলে চীনকে বেছে নেওয়া, চীন পাত্তা না দিলে পাকিস্তানকে বেছে নেওয়া, এটা যদি একটা দেশের জিওপলিটিক্যাল পলিসি হয়, মাফ করবেন, আপনার রাজনীতি কেন, জিওপলিটিক্স কেন, আপনার জীবন সম্পর্কেই কোনো ধারণা নেই। হতে পারে আপনি মেধাগত অনেক বেশি শিক্ষিত, কিন্তু রাজনীতির ময়দানে যেভাবে প্রথম থেকে আপনি ভারত বিরোধিতা করে নিজেদের মসনদকে, ক্ষমতায়নকে আরো শক্তিশালী করার চেষ্টা করেছেন, সেটাই হলো বর্তমান সময় ভুল রাজনীতির প্রামাণ্য দলিল। ভারতবর্ষের বিদেশমন্ত্রী কি বলেছিলেন মনে আছে? যে সকাল দিয়ে উঠে আপনি ভারতকে গালাগালি দেবেন আর রাতের বেলা বৈঠক করতে চাইবেন, এটা আসলে মেনে নেওয়া যায় না। আর এই মোহাম্মদ ইউনূস শুধুমাত্র সকাল দিয়ে উঠে গালাগালি দিয়েছেন সেটা নয়, আন্তর্জাতিক স্তরে ভারতকে মিথ্যাবাদী প্রমাণের চেষ্টা করেছেন। একাধিক ইন্টারভিউতে তিনি কি বলেছেন? তিনি বলেছেন সংখ্যালঘু নিয়ে মিথ্যে কথা বলছে ভারতবর্ষ। এমনকি উনি এটাও বলেছিলেন কেউ বা কারা ডোনাল্ড ট্রাম্পের কাছে নালিশ করতে গেছে। নরেন্দ্র মোদী সফরের ঠিক পরের দিন এই ধরনের কথা বাংলাদেশের মিডিয়ায় প্রচার করা হয়েছিল, নরেন্দ্র মোদী নাকি বাংলাদেশকে নিয়ে নালিশ করতে ডোনাল্ড ট্রাম্পের কাছে গেছে। আর ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের গোটা দায়িত্বটাই তুলে দিয়েছে নরেন্দ্র মোদীর হাতে। অর্থাৎ যেভাবে বাংলাদেশের পেটোয়া কিছু মিডিয়া আপনাকে মসনদে বসিয়েছিলেন, আজকে তারাই আপনাকে টেনে হিচড়ে মাটিতে নামাচ্ছে, কারণ আপনি ভারতের সঙ্গে মিটিং করতে চেয়েছেন। শেখ হাসিনাকে নিয়ে অনেক বড় বড় আওয়াজ দিয়েছিলেন, ডায়লগ মেরেছিলেন, কোথায় আজকে সব? আপনাদের আজ অব্দি ক্ষমতা হয়নি ভারতের পণ্য বয়কট করার, উল্টে ভারতের সঙ্গে সব থেকে বেশি আমদানি রপ্তানি করেছেন আপনার এই সরকার শেষ 6 মাসে। কিন্তু দিনের পর দিন ভারত বিরোধিতাকে বাঁচিয়ে ভারতের কিছু শুনবো না, ভারতকে পাল্টা জবাব দেবো, সীমান্তে পিঠ দেখানোর দিন শেষ, এরকম ফাঁকা আওয়াজ মেরেও ভারতের পায়ে ড্রাইভ দেওয়া যায় তা মশাই আপনি প্রথম দেখালেন। এবার বলি ভারত কেন রিজেক্ট করলো। দেখুন, প্রথম কথা, এই সংখ্যালঘুদের নিয়ে ভারত সরকার প্রথম থেকেই সেন্সিটিভ। ভারত সরকার প্র্যাকটিক্যাল কিছু কথাবার্তা বলেছেন। বাংলাদেশ সরকার
যদি একটু ম্যাচিওর্ড হতো তাহলে বলতো যদি এই ধরনের কিছু ঘটনা হয় আমরা নিঃসন্দেহে আইনত ব্যবস্থা নেব। কিন্তু বাংলাদেশ সরকার প্রথম থেকে কথা বলেইনি। তারা প্রথম থেকে এর বিরোধিতা করে বলতে শুরু করে দেয় ভারতের মিথ্যে ন্যারেটিভ ক্রিয়েট করছে, ভারত মিথ্যে কথা বলছে, ভারতের মিডিয়া ভুল প্রচার করছে। চিন্ময় প্রভু এখনো বিনা বিচারে জেলে আছেন, তার বিচার প্রক্রিয়া এপ্রিলে পিছিয়ে গেছে। ভারত সরকার স্টেটমেন্ট দেওয়ার পরের দিনই বাংলাদেশ থেকে তারা বলেছিলেন এই সংখ্যালঘু নিয়ে মিথ্যে কথা প্রচার করছে ভারত, এই ধরনের কিছু ঘটনাই বা কোনো ঘটনাই বাংলাদেশে হচ্ছে না। অর্থাৎ প্রথম থেকেই পলিসিগত সংঘাতে চলে গেছে মোহাম্মদ ইউনূসের বাংলাদেশ, যা কোনোভাবেই প্রতিবেশী দেশের সঙ্গে কাম্য নয়। এখনো তো পাকিস্তান হয়নি দেশটা, তাই ভারত কিন্তু প্রথম থেকেই পাকিস্তানের মতো বাংলাদেশকে দ্বিতীয় সারিতে রাখেনি, প্রথম থেকে আলাপ আলোচনার কথা ভেবেছে। এমনকি ভারতের বিদেশ সচিবও বাংলাদেশ সফরে গেছিলেন আলোচনার জন্য, কিন্তু সেই ভারত বিরোধিতা আজ অব্দি বাংলাদেশ সরকারের উপর থেকে বা ঘাট থেকে কিন্তু নামেনি। পাশাপাশি ডক্টর জয়শঙ্করের কথাটাই কিন্তু এখানে এস্টাবলিশড করা হচ্ছে। প্রথম থেকেই ডক্টর জয়শঙ্কর বলেছিলেন সন্ত্রাসবাদ কখনো স্বাভাবিক ঘটনা নয়, কিন্তু এই বাংলাদেশে আইএসআই এর কর্তারা আসেন, মিটিং করেন, সেনাবাহিনীকে ট্রেন করেন। এমনকি পাকিস্তানের যে সেনাবাহিনীর মহড়া হয়েছিল সেখানেও বাংলাদেশের পক্ষ থেকে সেনাবাহিনী সদস্যকে পাঠানো হয়েছিল। করাচিতে এসেছিল অস্ত্র বোঝাই জাহাজ। এমনকি পাকিস্তান থেকে বাংলাদেশের ভিসা প্রক্রিয়া অত্যন্ত সহজ করে দেওয়া শুরু হয়, বিমান পরিষেবা চালু করা হয়। এমনকি আমাদের যে শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেক আছে সেখানে বাংলাদেশের ফাইটার জেটকে মজুত করার কথা বলা হয়েছিল বাংলাদেশের পক্ষ থেকে। তারা সংখ্যালঘুকে রয়ের দালাল বলে দিয়েছিল, ইসকনকে তীব্রভাবে কষাঘাত করেছিল, আক্রমণ করেছিল। আজ যদি বাংলাদেশের সঙ্গে নরেন্দ্র মোদী মিটিং করেন তাহলে কোথাও না কোথাও এই অপমানগুলোকে ডাইজেস্ট করা হয়ে যায়। এর আগেও ভারত মালদ্বীপসকে বিভিন্ন কূটনৈতিক চাপে ভারতবর্ষের পায়ে আনতে বাধ্য করেছিল। আজ বাংলাদেশকেও কিন্তু আন্তর্জাতিক স্তরে যেভাবে বাংলাদেশ এই পার্টিকুলারলি মোহাম্মদ ইউনূসকে একঘরে ভারতবর্ষ করে দেখিয়ে দিল, অন্তত মোহাম্মদ ইউনূস বুঝে গেছেন আসলে বাঁচার জন্য বা ভারতকেই প্রয়োজন। শেখ হাসিনা ভুল করেনি, খেলাটা এরকমই, আপনি বুঝতে দেরি করেছেন। আর দিনের পর দিন যেভাবে সেনাপ্রধান আপনার বিরুদ্ধে কথাবার্তা বলছেন, দেখুন চীন সফর থেকে এলেই হয়তো মাস দুয়েকের মধ্যে আপনাকে সরে যেতে হবে। আপনার পাশে তো আপনার ছাত্র নেতারাই এখন আর নেই, কাদের নিয়ে আপনি লড়াই করবেন সেটাই তো একটা বড় প্রশ্ন। পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প প্রথম থেকেই সংখ্যালঘু ইস্যুতে সরব ছিলেন। তুলসী গ্যাবার্টের সঙ্গে অজিত দোভালের এই মিটিং এর পর অন্তত আমেরিকার বর্তমান স্ট্যান্ডটা বোঝা গেছে। পরবর্তীকালে মার্কিন সেনাকর্তাকে বাংলাদেশে পাঠিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। অর্থাৎ বাংলাদেশ নিয়ে আমেরিকা প্রশাসন অত্যন্ত সিরিয়াস, উদ্বেগের কিছু কথাবার্তা জনসমক্ষে কিন্তু প্রকাশ্যে বারংবার জানিয়েছেন। এই মুহূর্তে নরেন্দ্র মোদী যদি মোহাম্মদ ইউনূসের সঙ্গে এই মিটিং করতেন তাহলে কিন্তু অন্তত আমেরিকার এই কনফিডেন্সটাও কিন্তু ভেঙে যেত। দেখুন মিটিং এর পরে, মিটিং এর মাধ্যমে আলাপ আলোচনা করে বাংলাদেশের যে বর্তমান সমস্যা তা থেকে উত্তরণ পাওয়া সম্ভব নয়, এটা আপনারা জেনে রাখুন। কারণ এই সমস্যা অনেকটা গভীরে। মোহাম্মদ ইউনূসের এই যে চিন্তাধারা, এই চিন্তাধারা সম্পূর্ণভাবে জামাতি, ইসলামপন্থী, মৌলবাদী একটা সংগঠনের ধারক এবং বাহক হয়ে তিনি মসনদে বসেছেন। এবং ভারত বিরোধিতাকে অবলম্বন করে যে সরকার মসনদে বসে, সেই সরকার ভারতের সঙ্গে যদি মিটিং করতে চায় তাহলে ধরেই নিতে হয় সেই সরকারের বর্তমান অবস্থা অত্যন্ত খারাপ, কঙ্কালসার ছিন্ন, এবং চূড়ান্তভাবে এই সরকার পতনের দিকে একটু একটু করে এগিয়ে যাচ্ছে তা কিন্তু বোঝাই যায়। তারপরে এই বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে 15,000 কোটি টাকার রেল প্রজেক্ট বাতিল করা হয়েছে, যা নিঃসন্দেহে বাংলাদেশের কাছেও কিন্তু বড় ধাক্কা। অর্থাৎ সব মিলিয়ে জলে এবং ডাঙায় দুদিক দিয়েই বিপদে পড়ে মোহাম্মদ ইউনূস নরেন্দ্র মোদী শরণাপন্ন হতে চেয়েছেন, এবং যেভাবে তিনি ধাক্কা খেলেন এরপর বাংলাদেশের মিডিয়ার সামনে বড় বড় কথা বলা অন্তত এই মোহাম্মদ ইউনূসের অন্তত কাল থেকে আর মানায় না। তারা নিজেরা প্রেস কনফারেন্স করতে স্বীকার করতে বাধ্য হচ্ছেন যে তিনি বাংলাদেশ থেকে ভারতে আসতে চেয়েছেন, কিন্তু ভারত নাকি কোনো গ্রিন সিগন্যাল দেয়নি। এরপরে ভারত যদি গ্রিন সিগন্যালও দেয় তাহলেও হয়তো মিডিয়ার সামনে বুক ফুলিয়ে ভারত বিরোধিতা করা এই জোকার ইউনূসের মুখে আর মানায় না। আপনারা কি ভাবছেন কমেন্টে জানাবেন।